নমস্কার, সকলে কেমন আছেন? রূপম চক্রবর্তীর আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলেছি বারাটাং। আজ আমাদের আন্দামানে অষ্টম দিন। এখন ঘড়িতে বাজে ঠিক ভোর 3:40। আমরা প্রায় 300-350 কিলোমিটার পথ রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে পড়েছি। গাড়ি ইতিমধ্যে চলতে আরম্ভ করে দিয়েছে। এখন আমাদের গন্তব্য সোজা লাইমস্টোন কেভ, বারাটাং। বরাবরই জিওগ্রাফি আমার প্রথম পছন্দ এবং সেখানে চুনাপাথরের ফলে সৃষ্ট ভূমিরূপ, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, স্তম্ভ প্রভৃতি অনেক কিছু পড়েছি। এবং আমি যখন জানতে পারলাম যে আন্দামানে এরকম একটা ভূমিরূপ রয়েছে, সেটা দেখার জন্য প্রথম দিন থেকে অপেক্ষা করে রয়েছিলাম এবং আজকে সেই দিন। গাড়ির মধ্যে উঠে ঘুমিয়ে পড়েছিলাম বেশ কিছুক্ষণ। এর মধ্যেই আমরা চলে এসেছি চেক পয়েন্টে। ওইদিকে ভোরের আলো কিছুটা ফুটতে আরম্ভ করেছে। ঘড়িতে বাজে এখন ঠিক 5:10। চেকপোস্টে পারমিশন করে গাড়ি চলতে আরম্ভ করলে আমরা ঢুকে পড়লাম কোর এরিয়াতে। এখানে ভিডিও তোলা পুরো রেস্ট্রিক্টেড ছিল, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। অ্যাকচুয়ালি এই জায়গাতেই জারোয়া দেখা যায় এবং আমরা এক গুচ্ছ জারোয়ার দল দেখেছি যারা আশেপাশে বসেছিল, কিন্তু ভিডিও করা রেস্ট্রিক্টেড বলে এবং ভিডিও করলে সেটা প্রচুর পরিমাণে জরিমানা হতে পারে, সেই জন্য আমি আর ভিডিও করার সাহস পাইনি। যেই জেটিঘাটটা আগে দেখা গেল সেইখান থেকে আমরা উঠে পড়লাম ভেসেলে। এরপরে আর গাড়ি যাবে না। ভেসেলে করে এখন আমরা চলেছি অন্য আরও একটি দ্বীপে। এই ভেসেলের মধ্যে লরি, বাস, বড় গাড়ি এবং তার সাথে রয়েছে মানুষজন। এই যে এইখানে রয়েছে মানুষজন বসার ব্যবস্থা, এরকম দুটো তলা রয়েছে। সেইভাবেই আমরা অন্য একটি দ্বীপে পৌঁছালাম। ওই দ্বীপ থেকে আমাদের ভেসেল চেঞ্জ করে আমরা যাচ্ছি এখন স্পিড বোটে লাইমস্টোন কেভের উদ্দেশ্যে। এই স্পিড বোটেও সেম একই রকম সিস্টেম, 10 জন করে উঠতে পারবে এবং আমরা চলেছি এখন সরাসরি লাইমস্টোন কেভ। মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি স্পিড বোটে করে, আর দুদিকে রয়েছে সুবিস্তীর্ণ ঘন সবুজ ম্যানগ্রোভ অরণ্য। বিভিন্ন রকমের ম্যানগ্রোভ অরণ্যে এই জায়গার শোভা আরও বাড়িয়ে দিয়েছে। কি সুন্দর লাগছে দেখুন, যেমন আকাশের রং তেমন মাঝখানে সমুদ্র এবং দুদিকে রয়েছে সবুজ ঘন জঙ্গল। আমরা যেটার ওপর দিয়ে যাচ্ছি সেটা দেখে নদী মনে হলেও এটা কিন্তু মোটেও নদী নয়, এটা সমুদ্রেরই একটা শাখা প্রশাখা, যেটা সোজাসুজি গিয়ে আমরা লাইমস্টোনের দ্বীপটাতেই উঠব। চলুন যাওয়া যাক তাহলে। চলতে চলতে প্রায় পৌঁছেই গেছি লাইমস্টোন কেভ। এখন আমরা আরও একটা ছোট খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি। এইখানে ম্যানগ্রোভ অরণ্যের শ্বাসমূল ঠেসমূলগুলো কিভাবে রয়েছে দেখেছেন? যেন মনে হচ্ছে কেউ নিজের হাতে বানিয়ে দিয়েছে একদম নিখুঁতভাবে। মানে একটা গলির মধ্যে দিয়ে আরেকটা গলি, এত সুন্দর লাগছে, সত্যি ভাষায় বর্ণনা করা অসম্ভব। আন্দামান ট্যুর আমার একদম সার্থক হলো। যা যা আমার দেখার ইচ্ছে ছিল সমস্ত কিছু আমি দেখতে পেলাম। ফিশ ভিউ, বার্ড ভিউ, এখন লাইমস্টোন কেভ। চলুন যাই তাহলে। নেমে পড়লাম আমরা স্পিড বোট থেকে। এখন প্রায় পায়ে হাঁটা পথ 1.2 কিলোমিটার। এই 1.2 দীর্ঘ দুর্গম রাস্তা অতিক্রম করলেই আমরা পৌঁছে যাব লাইমস্টোন কেভের উদ্দেশ্যে। এইরকম কাঠের ব্রিজের ওপর দিয়ে অনেকক্ষণ হেঁটে তারপর আমরা চলে এলাম সমতল ভূমিতে। এইখানে আমাদের ওখানকার মতনই চাষের জমি এবং আশেপাশে বিভিন্ন রকম গাছ রয়েছে। তবে এখানকার যেটা সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা সেটা হলো এই দ্বীপটায় মাত্র 7খানা পরিবার বসবাস করে এবং তারা জীবিকা নির্বাহ করে লেবুর শরবত বিক্রি করে। এই যে এই জায়গাটা হচ্ছে সেই 7টা পরিবারের দোকান। একই সাথে 7খানা দোকান রয়েছে যেখানে তারা প্রত্যেক দিন লেবুর শরবত বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে এবং এই পর্যটকদের ওপর ভিত্তি করেই তাদের সারাটা জীবন কাটাতে হচ্ছে। দেখতে দেখতে প্রায় 1.2 কিলোমিটার শেষের পথে। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব লাইমস্টোন কেভ। এখানে বিভিন্ন রকম বোর্ডের মধ্যে লাইমস্টোন কেভ কিভাবে তৈরি হলো, তার ভৌগোলিক ব্যাখ্যা, সায়েন্টিফিক ব্যাখ্যা সমস্ত কিছু লেখা রয়েছে। এখন আমরা যেই রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি এর আশেপাশের যে পাথরগুলো দেখা যাচ্ছে সেগুলোও হচ্ছে চুনা পাথর, কিন্তু সেগুলো সূর্যের তাপ এবং বৃষ্টির ফলে এরকম কালো হয়ে গেছে। আমরা সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি, এখনও যেই পাথরগুলো সাদা রয়েছে সেগুলো দেখার জন্য।
চলুন, এখানে আমাদের সাথে রয়েছে গাইড। সেই গাইডটা আমাদের একদম ওই আইল্যান্ড থেকেই ঠিক করে দেওয়া হয়েছিল, যারা আমাদের স্পিড বোটে তুলেছিল। এখানে আমাদের গাইড বলতে আমাদের 10 জনকে নিয়ে যে স্পিড বোটটা এসেছিল, প্রত্যেকটা স্পিড বোটের আলাদা আলাদা গাইড রয়েছে এবং প্রত্যেককে তারই দেখে নিয়ে যাওয়ার দায়িত্ব। চলুন সামনের দিকে এগিয়ে যাই তাহলে। এখানকার গাছের শিকড়গুলো এমনভাবে মাটি আঁকড়ে রয়েছে, একটু অলক্ষ্যভাবে চললেই পায়ে হোঁচট খেয়ে পড়তে হবে। পোর এরিয়া পার করে এই লাইমস্টোন কেভের রাস্তা 1.2 কিলোমিটার। এই রাস্তায় আসার সময় আমরা দেখতে পেলাম বিভিন্ন রকম পাখি এবং ছোট ছোট পশু, যাদেরকে জীবনে কোনোদিন নামও শুনিনি। তাদের যদিও বিভিন্ন রকম শারীরিক গঠনের বৈশিষ্ট্য বোর্ডে বড় বড় করে লেখা ছিল, সেইগুলো দেখতে এত ভালো লাগছিল, মনে হচ্ছে মানুষ যাতে যেখানে থাকে না সেই জায়গায় বেশি সুন্দর হয়। চলুন এবার সামনের দিকে এগোই। পৌঁছে গেলাম আমরা চুনা পাথরের গুহায়, দ্য লাইমস্টোন কেভ। আশেপাশের এই গুহাটা সম্পূর্ণ অন্ধকার। আমি জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, আমি ফ্ল্যাশ দিয়ে যতটা তোলা সম্ভব এটা তোলার চেষ্টা করেছি। এই যে ওপর থেকে চুনা পাথরের জল বেয়ে বেয়ে তৈরি হয়েছে বিভিন্ন রকম ভূমিরূপ। ওপর থেকে যেই চুনা পাথরের অংশগুলি নেমে এসেছে সেইগুলো হলো স্ট্যালাকটাইট, এবং নিচ থেকে যেইগুলি উঠেছে সেইগুলো হলো স্ট্যালাকমাইট, এবং এই স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইটের সংযোজনেই তৈরি হবে স্তম্ভ। এই চুনা পাথরে যেই এরকম আলোর ফ্ল্যাশ দেওয়া হচ্ছে সেগুলো চকচক করে উঠছে সোনার মতন, তবেই নাকি আসল চুনা পাথর চেনা যায়। আর এখানে কি সুন্দর বিভিন্ন রকম মূর্তি তৈরি হয়েছে দেখুন এই চুনা পাথরগুলো দিয়ে, এত অপূর্ব সুন্দর লাগছে যেটা সত্যিই ভাষায় বর্ণনা করা অসম্ভব। ফোনের ক্যামেরায় আলোর অভাবে তেমনভাবে আমি ক্যাপচার করতে পারিনি। ওই ওপরে দেখুন, সম্ভবত ওটাকেই সিঙ্ক হোল বলে। ওইখান দিয়েই বৃষ্টির জল চুয়ে চুয়ে আসে এবং সামান্যতম রোদ্দুর ঢোকে, যার ফলে এর পুরো গুহাটাই স্যাঁতস্যাঁতে একটা আবহাওয়া তৈরি করেছে। বেশ বড় এই গুহাটায় আসার জন্য আপনাদেরকে পেরিয়ে আসতে হবে জারোয়াদের আবাসস্থল। জারোয়া হলো একটা আদিবাসী প্রজাতি, যেটা ভারতবর্ষের একমাত্র এই আন্দামান দ্বীপেই অবস্থান করছে। বর্তমানে ভারত সরকার থেকে এই জারোয়াদের সংরক্ষণের দায়িত্ব নেওয়া হয়েছে। এই আন্দামানে বহু জারোয়া পরিবার বসবাস করে একসাথে, এবং তারা যেই অঞ্চলে বসবাস করে সেটিকে কোর অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে মানুষদের, জারোয়াদের কোনো রকম কোনো ডিস্টার্ব করার আইনত অপরাধ হিসেবে গণ্য করা হয়, এবং তাদের কোনো রকম খাবার দেওয়া, ফটো তোলা সব কিছুই বারণ। এখন আমরা স্পিড বোটের দিকে এগিয়ে চলেছি এই কাঠের ব্রিজটার ওপর দিয়ে। আশেপাশে শ্বাসমূল ঠেসমূলগুলো দেখেছেন কিভাবে বিস্তীর্ণ হয়ে রয়েছে। আজ তবে এই পর্যন্তই। সম্পূর্ণ লাইমস্টোন কেভের ব্লগটা আপনাদের সামনে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে, যেখানে মাড ভলকানো নিয়ে রয়েছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ সকলকে।